এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের জন্য আজকে একটা সেরা হ্যাকস শেখাতে এসেছি। সেই হ্যাকসটা থাকবে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। এখন বলতে পারো ভাইয়া হ্যাকস তো অনেক শিখেছি, কিন্তু কেন জানি আমি ভালো একটা মার্ক পাই না এবং কমনও পাই না। কিন্তু আজকে একটা সুখবর দিব, সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদের ৫টা হ্যাকস অর্থাৎ ৫টা রুলস আমি দেখাবো এবং এখান থেকে আমি তোমাদের ১০০% গ্যারান্টি দিতে পারি ৩ থেকে ৪টা প্রশ্ন কমন পড়বে। মানে ৫টার মধ্যে ৩ থেকে ৪টা কমন পড়বে। তার মানে বুঝতেই পারছো এটা কত গুরুত্বপূর্ণ। চলো আমরা শুরু করি আমাদের আজকে কাঙ্ক্ষিত হ্যাক শেখাটা। দেখো প্রথমত আমরা কয়েকটা বিষয়ে কিন্তু কম্পিটিটিভ সেন্টেন্সে তোমাদের রুলস কতটি আছে? প্রায় ৩০ থেকে ৪০টা বা এভারেজে ৩০টা বা ২৫টা রুলস রয়েছে। বাট সব রুলস তোমরা মনে রাখতে পারো না। এবং যখন তোমরা পরীক্ষায় উত্তর দিতে যাও তখন কি হয়? মনে থাকে না। কোনটা রেখে কোনটা দেব। তো আজকে এই ৫টা রুলস তোমরা একটু ভালো করে শেখো, 100% কমন পাবা। চলো আমরা শুরু করি। প্রথমত আমি যেটা রেখেছি কন্ডিশনাল। ওকে? আচ্ছা, কন্ডিশনাল নিয়ে তোমাদের মাস্ট বি একটা প্রশ্ন থাকবে। ঢাকা তোমার হচ্ছে পুরো বাংলাদেশে ১০টা বোর্ড, রাইট? সো ১০টা বোর্ডের মধ্যে আমি ৮টা বোর্ডে ১০০% কন্ডিশনাল নিয়ে প্রশ্ন থাকবে। তার মানে তুমি নিশ্চিত থাকতে পারো। ওকে? তাহলে চলো আমরা কন্ডিশনাল কয় প্রকার ভাইয়া? কন্ডিশনাল হচ্ছে ৩ প্রকার, কোন বইতে ৪ প্রকার। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, রাইট? সো দেখো, কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের কিভাবে প্রশ্নটা আসবে? এখানে লেখা আছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। এইটুকু তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে লেখা থাকবে। বাকি যে লেখাটা উইল গো, উইল নট গো, আমরা যাব না, এই লেখাটা তোমার নিজে থেকে লিখতে হবে। কেমন? কথা হইছে, তোমার যদি ইফ দিয়ে কোনো সেন্টেন্স আসে তাহলে কিভাবে আনসার করবা? এটা আজকে একটু শিখাবো। দেখো প্রথমত কন্ডিশনাল, আমরা ৩ ধরনের কন্ডিশনাল কথা বলেছি, তাই না? ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল। তাহলে আমার সাথে শিখো। ফার্স্ট কন্ডিশনাল কাকে বলে? ইফ এর সাথে যে ক্লোজটা বা যে সেন্টেন্সটা বসে, দেখো ইট রেইনস, এটা একটা কি সেন্টেন্স বা এটা একটা ক্লোজ আমরা বলতে পারি, রাইট? তার মানে ইফ এর সাথে এই ক্লোজটা বা এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেটা হবে ফার্স্ট কন্ডিশনাল। কি হবে? ফার্স্ট কন্ডিশনাল। ওকে, এবার আসো সেকেন্ড কন্ডিশনালে। ইফ এর সাথে যে ক্লোজটা বা যে সেন্টেন্সটা বসবে, তার মানে এখানে সেন্টেন্সটা বসছে কি, আই হ্যাড এনাফ মানি, আমার যথেষ্ট পরিমাণ টাকা আছে। তোমার কার পকেটে কয় টাকা আছে একটু কমেন্টে জানাবা। দেখো এখানে এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে দেখো তো? পাস্ট ইনডিফিনিটে। দেখো সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এটা কিন্তু হ্যাড কিন্তু মেইন ভার্ব হিসেবে বসছে। কেমন? কারণ হ্যাডের পর যদি ভার্বের ভি3 ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মের কোনো আরেকটা ভার্ব আসতো তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হইতো। কিন্তু হ্যাডটা কিন্তু মেইন ভার্ব, তার মানে এইটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি বলতে পারি? ইফ যুক্ত ইফ এর সাথে যে সেন্টেন্সটা যুক্ত হবে এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে তাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। এবার আসো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে কি, ইফ এর সাথে যে সেন্টেন্সটা হবে সেটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সেটা হবে থার্ড কন্ডিশনাল। ওকে, তাহলে এখন চলো আমি আবার একটু রিসাইকেল করব। ফার্স্ট কন্ডিশনালে ইফ এর সাথে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তী সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ওকে, তার মানে কি, ফার্স্ট কন্ডিশনাল অর্থাৎ ইফ এর সাথে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তী যে সেন্টেন্সটা আমাদের নিজে থেকে লিখতে হবে সেটা হবে কি, ফিউচার টেন্সে। যেমন ইফ ইট রেইন, যদি বৃষ্টি হয় তাহলে কি আমি যাব, আমি যাব। যদি বৃষ্টি হয় তাহলে আমি খিচুড়ি বানাবো। যদি বৃষ্টি হয় তাহলে আমি ভাত খাবো। যদি বৃষ্টি হয় তাহলে আমি ঘুমাবো। তোমার নিজেদের মতো করে দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সেন্টেন্সটা হতে হবে ফিউচার ইনডিফিনিট। ওকে, এটা গেল। এইবার দেখো সেকেন্ড কন্ডিশনালে। সেকেন্ড কন্ডিশনালে কি বলছিলাম? ইফ এর সাথে যে সেন্টেন্সটা হবে সেটা হতে হবে কি, পাস্ট ইনডিফিনিট, রাইট? সো পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে তার পরবর্তী সেন্টেন্সটা হতে হবে সাবজেক্ট, তারপর উড অথবা কুড অথবা মাইট। উডটাই তোমার বেশি হয়, রাইট? সো উডের পরে যে একটা ভার্ব আসবে সে ভার্বটা সর্বদা প্রেজেন্ট ফর্ম হবে, তারপর বাকি অংশ। তাহলে ঠিক এই জিনিসটাই, যেমন ইফ ইট রেইনস বলা আছে না, রাইট? আমরা এটা কোন টেন্সে আছে বলতো? ইট হচ্ছে সাবজেক্ট, রেইনস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এইটাকে যদি আমরা এভাবে লিখি, ধরো আমি একটু উপরে লিখে দেখাচ্ছি তোমাকে। ইফ ইট রেইনড, ভালো করে খেয়াল করবা। ইফ ইট রেইনড এটা কোন টেন্সে আছে বলতো? পাস্ট ইনডিফিনিট টেন্সে। কেন? বিকজ এখানে সাবজেক্ট এবং ভার্বটা পাস্ট ফর্ম। তাহলে আমাদের পরবর্তী ক্লোজটা কি হবে? পরবর্তী ক্লোজটা হবে সাবজেক্ট হবে, তারপরে কি হবে? উড হবে। উডের পর একটা মেইন ভার্ব আসবে যেটা হবে প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ। ঠিক মানে নিয়মটা তোমার সেম থাকবে, সেন্টেন্স যাই হোক না কেন। তাহলে ধরো এইটা যেহেতু সেকেন্ড কন্ডিশনাল অনুযায়ী বসছে, তাহলে আমাদের সাবজেক্ট কি আছে এখানে? উই। ওকে ভাই,
ওকে ফাইন, বাট এটা যেহেতু সেকেন্ড কন্ডিশনাল তাই আমরা কি উইল দিতে পারবো না? পারবো না। উইল কখন হবে? যখন ফার্স্ট কন্ডিশনাল হবে। কেমন? তাহলে আমরা কি দিব বলো তো? আমরা দেব উই উড, উইলের পরিবর্তে কি দিব? উড দিব। ওকে, এবার হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বটা কি বলো তো? গো, উই উড গো। ঠিক আছে, ঠিক দেখো সেম জিনিসটা যদি ইট রেইনস যেহেতু যখন লেখা আসছে তখন কিন্তু উইল নট গো আসছে। কেন? কারণ এইটা ফার্স্ট কন্ডিশনাল আর এটা সেকেন্ড কন্ডিশনাল। ওকে, এবার আসো থার্ড কন্ডিশনালে। আমরা একটু সংক্ষেপে খুব দ্রুত আগাবো, তোমাদের বেশি সময় নেব না, জাস্ট আর 7 থেকে 8 মিনিট। থার্ড কন্ডিশনালে কি আছে দেখো? থার্ড কন্ডিশনালে ইফযুক্ত যে সেন্টেন্সটা সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, রাইট? এর পরবর্তী যে সেন্টেন্সটা তোমরা নিজে থেকে যেটা পয়দা করবা মানে লিখবা, সেটা হচ্ছে প্রথমত সাবজেক্ট দিবে, তারপর উড হ্যাভ দিবে। কি দিবে? উড হ্যাভ, তারপর ভার্বের ভি3 ফর্ম। প্রত্যেকটা ভার্বের কিন্তু 3টা ফর্ম আছে, রাইট? একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা বি1 বি2 বি3 বলতে পারি। যেমন সাপোজ যদি তোমাদের একটু দেখাই, ইট, সবাই জানো ইট প্রেজেন্ট ফর্ম মানে বি1, এইট পাস্ট ফর্ম মানে ভি2, আর ইটেন মানে পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে ভি3। ওকে ফাইন, তাহলে আমাদের উড হ্যাভ যদি বসে, এরপরে যে সেন্টেন্সটা আসবে সেটা কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি3 ফর্ম। ওকে রাইট নাও, তাহলে আমরা একটা বিষয় কি খেয়াল করলাম? ইফযুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে ওইটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, এবং এরপরে যে সেন্টেন্সটা আমরা নিজে থেকে পয়দা করব সেটা হবে সাবজেক্ট উড হ্যাভ, তারপর ভার্বের ভি3 ফর্ম। এখন ধরো তোমাদের ঠিক একই জিনিস দিয়ে একটু বোঝাই, সেটা হচ্ছে ধরো এখানে কি আছে? ইফ ইট রেইন, প্রথম আছে রেইন ছিল, প্রেজেন্ট ছিল তাই আমরা ফিউচার দিয়েছি, পাস্ট ছিল কারণ এটা সেকেন্ড কন্ডিশনাল তাই উই এর উপর উড, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আমরা যদি এইটাকে এভাবে লিখি, ইফ ইট, খেয়াল করবা, ইফ ইট হ্যাড রেইনড, ইফ ইট হ্যাড রেইনড। ওকে, এখন এইটা ইফের সাথে যে সেন্টেন্সটা আমি লিখলাম এটা কোন স্ট্রাকচার অনুযায়ী আছে বলো তো? এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আছে। কেন? কারণ পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? তাহলে পাস্ট পারফেক্ট টেন্স যদি ইফের সাথে থাকে তাহলে সেটা হবে কি? থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল থাকলে পরবর্তী বাক্যটা আমাদের কিভাবে পয়দা করতে হবে? প্রথমত সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট কি ছিল? উই ছিল, রাইট? উই। এরপরে কি দিতে হবে? পা উড হ্যাভ, কি দিতে হবে? উড হ্যাভ, উড হ্যাভ, রাইট? উড হ্যাভ। এরপর কি করতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এখানে মেইন ভার্ব কি ছিল? গো, তাহলে এখানে কি হয়ে যাবে? গন। দেখছো? মানে তুমি কিন্তু যেকোনো মানে যেকোনো কন্ডিশনাল তুমি আরেকটা কন্ডিশনাল রূপান্তর করতে পারো খুব সহজেই। কাল জাস্ট ফর্মুলাটা রাখতে হবে কি? যে ফার্স্ট কন্ডিশনালে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। সেকেন্ড কন্ডিশনালে কি হবে? দ্বিতীয় সেন্টেন্সটা সাবজেক্ট হবে, উড হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ। তৃতীয় মানে থার্ড কন্ডিশনালে কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম প্লাস অবজেক্ট। জাস্ট এইটা একটু সেন্স রাখবা। তাহলে কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল ইফের সাথে প্রেজেন্ট টেন্স, তারপর ফিউচার টেন্স। সেকেন্ড কন্ডিশনাল ইফের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরে সাবজেক্ট উড, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ। থার্ড কন্ডিশনালে ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স, তারপর সাবজেক্ট উড হ্যাভ, তারপর ভার্বের ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাকি অংশ। ক্লিয়ার? এই কন্ডিশনাল শিখতে তোমাদের অনেকে সময় লাগে কত জানো? কত সময় লাগে? প্রায় ৩-৪টা ক্লাস লাগে অনেকে। সারা জীবন সেই 6 থেকে পড়ে আসতেছে। এখনো হয়তো কন্ডিশনাল অনেকে পারো না। আশা করছি তোমাদের একদম ফিনিশ করে দিয়েছি। চলো আমরা একটু নেক্সটে যাই। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস করবে এবং আমাকে জানাবে। ঠিক আছে? এরপরে আমরা শিখব দ্বিতীয় হ্যাক্স, দ্বিতীয় রুলস যেটা মাস্ট বি তোমাদের থাকবে। সেটা হচ্ছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। দেখো সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এইটার অর্থ কি জানো? যাতে। কি অর্থ? যাতে। ওকে, আচ্ছা, সো দ্যাট ইন অর্ডার দ্যাট কিভাবে হবে? তোমাদের প্রশ্ন কিভাবে থাকবে সেটা আগে একটু দেখাই। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যে হি স্টাডিজ হার্ড সো দ্যাট। এই যে এই অংশটুকু অর্থাৎ সো দ্যাট পর্যন্ত তোমাদের পরীক্ষায় থাকবে, প্রশ্নে থাকবে। এরপর বাকিটা তোমাদের দিতে হবে। এখন থেকে শিখো। সো দ্যাট যদি থাকে, সো দ্যাট যদি কোনো সেন্টেন্সে থাকে তার পরবর্তী যে ক্লোজটা বা যে সেন্টেন্সটা আসবে এইটা অবশ্যই প্রথমত কি হবে? সাবজেক্ট হবে, তারপরে ক্যান অথবা মে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা জানো ক্যান, মে, মাইট, উড, কুড, শ্যাল, শুড, ought to, নিড টু, মাস্ট টু, এই সব ভার্ব এগুলো সব মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, রাইট? সো তাহলে আমরা কি ক্যান মে এর পর অটোমেটিক্যালি ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। তাহলে কি সো দ্যাট দেখবো
আর আমরা কি পয়দা করব? সাবজেক্ট ক্যান বা মে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ, বাকি অংশ, বাকি অংশ। তাহলে এখানে কি বলেছে? হি স্টাডিজ হার্ড, সে প্রচুর পড়াশোনা করে, কঠোর পড়াশোনা করে, সো দ্যাট, যাতে কি সে জিপিএ 5 পেতে পারে, যাতে সে পরীক্ষায় পাশ করতে পারে। সে প্রচুর পড়াশোনা করে যাতে সে কি করতে পারে? বিয়ে করতে পারে। না, এটা বলা যাবে না, একদম ঠান্ডা সবাই। হ্যাঁ, তার মানে কি, তুমি যখন এই সেন্টেন্সটা তোমার ইসে থাকবে পরীক্ষায়, তুমি যখন বাংলা অর্থটা পড়বো অটোমেটিকলি তখন এটা বুঝতে পারবা কি দিতে হবে, তাই না? আচ্ছা, তুমি এখানে আমি জিপিএ 5 পেতে চাই, বা আমি পাস করতে চাই, বা আমি ভালো রেজাল্ট করতে পারি, যে কোনো একটা তুমি দিতে পারো, বাট স্ট্রাকচারটা হবে কি? সাবজেক্ট হি, তারপর হচ্ছে তোমার ক্যান বা মে, ক্যান দিয়েছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম গেট, তারপর বাকি অংশ। তারপর আরেকটা উদাহরণ আছে, দেখো আরেকটা উদাহরণ কি? এখানে বলা হয়েছে কি হি রান ফাস্ট সো দ্যাট, মানে সে দ্রুত দৌড়ায় যাতে সে কি, সে দ্রুত দৌড়ায় যাতে সে কি করতে পারে বলতো? কলেজে পৌঁছাতে পারে। সে দ্রুত দৌড়ায় যাতে সে ট্রেনটা ধরতে পারে। এখানে একটা সূক্ষ্ম নিয়ম আছে যেগুলোতে সবাই ভুল করো। মাস্ট বি 99% স্টুডেন্ট এই জিনিসটা খেয়াল করো না। কি সেটা জানো? দেখাচ্ছি। দেখো, সো দ্যাট হলেই কি তুমি সেখানে ক্যান দিবা বা মে দিবা? নো, এখানে কিন্তু কুডও হতে পারে অথবা মাইটও হতে পারে। কুড কখন বা মাইট কখন খেয়াল করো। সো দ্যাট এর সাথে যে সেন্টেন্সটা থাকবে এটা যদি প্রেজেন্টে হয়, কিসে হয়? প্রেজেন্টে হয়, তাহলে পরবর্তী ক্লোজে অবশ্যই আমাদের ক্যান বা মে ইউজ করতে হবে, রাইট? আর যদি সো দ্যাট এর আগের সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ক্যান হবে না, ক্যানের পরিবর্তে কুড হবে। কি হবে? কুড হবে। অনেকেই জানতো না। 99% আমি গ্যারান্টি দিতে পারি 99% শিক্ষার্থী এই বিষয়টা জানো না, সবাই যেন ক্যান হবে। নো, যদি এটা পাস্টে থাকে অবভিয়াসলি কুড হবে ক্যানের পরিবর্তে। ফিনিশ? ওকে, চলো আমরা নেক্সটে যাই, লেট না করি। 2 নাম্বার হ্যাক্স গেল, এবার আমরা 3 নাম্বার হ্যাক্সটা পড়ব। 3 নাম্বার হ্যাক্সটা হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। খুবই ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার, এবং এইটা মোটামুটি আমি 100% গ্যারান্টি দিতে পারি। কত পার্সেন্ট? 100% তোমরা পাবা কমন পরীক্ষায়, লিখে রাখো। ঠিক আছে, তো প্রথমে দেখো, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এর অর্থ কি জানো? এখনই সময়। কি সময়? এখনই সময়, রাইট? সো এখনই সময়, যদি তোমাদের এখানে পরীক্ষা মূলত ইট ইজ হাই টাইম এটুকু থাকবে, রাইট? সো এর আগে হয়তো একটা সেন্টেন্স ওনাদের মতো করে দিতে দিতে পারে, তো ওইর উপরে বেস করে তোমার পরবর্তী সেন্টেন্সটা লিখতে হবে। তবে একটা নিয়ম যেটা তোমাকে জানতে হবে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যদি হয়, তার পরবর্তী যে সেন্টেন্সটা তোমরা যেটা পয়দা করবা, ওইটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হতে হইবে। কি টেন্স? পাস্ট ইনডিফিনিট। অনেকে হয়তো জানো, তো জানলে মনে রাখবা। তাহলে খেয়াল করো, উই, এখানে কি এখনই সময়, উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস, আমরা আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। দেখো, উই সাবজেক্ট, চেঞ্জড হচ্ছে ভার্বের বি2 বা পাস্ট ফর্ম। আমি কিন্তু এটা এভাবে লিখতে পারি, ইট ইজ হাই টাইম, এখনই সময়। এখনই সময় কিসের বলো তো? কঠোর পড়াশোনা করা। ঠিক আছে, অর্থাৎ এখনই সময় আমি কঠোর পড়াশোনা করব। তাহলে কি হবে? সরি, উই স্টাডিড, উই স্টাডিড হার্ড, উই স্টাডিড হার্ড। কেমন? সাবজেক্ট, তারপর ভাবটা কিন্তু পাস্ট ফর্ম আছে, তার মানে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এই রুলসটা তোমাদের মাস্ট বি থাকবে, এবং এর পরবর্তী যে সেন্টেন্সটা আসবে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হবেই। এরপর চলো আমরা চতুর্থ হ্যাক্সে যাব। চতুর্থ হ্যাক্স, চলো। চতুর্থ হ্যাক্সটা হচ্ছে কি লিস্ট। এইটা মোটামুটি আমি তোমাদের 90% সিউরিটি দিতে পারি। মানে তোমাদের হচ্ছে 10টা বোর্ড না, 10টা বোর্ডের মধ্যে মিনিমাম 8টা বোর্ডে এই লিস্টের উদাহরণটা থাকবে, লিখে রাখো। লিস্টের উদাহরণটা মাস্ট বি থাকবে, কারণ দেখো কম্পিটিশন টেস্ট তো অনেক স্ট্রাকচার আছে, কিন্তু আমি যে 5টা দেখাচ্ছি না, এর মধ্যে মিনিমাম 3টা থাকবেই। এমনকি 5টায় 5টাই থাকতে পারে, এমনকি 4টাও থাকতে পারে, সর্বনিম্ন 3টা, আমি গ্যারান্টি দিচ্ছি। লিস্ট অর্থ কি? ভয়ানক, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। লিস্টে আর একটা অর্থ আছে, সেটা হচ্ছে এই ভয়ে যে, অথবা নতুবা, এই ভয়ে যে অথবা নতুবা। এখানে কি বলা হয়েছে? ওয়াক ফাস্ট, দ্রুত দৌড়াও, নতুবা লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, নতুবা তুমি ট্রেনটা মিস করতে পারো। আচ্ছা, আবার এটাও হতে পারে যে দ্রুত দৌড়াও নাহলে তুমি বাসটা মিস করতে পারো।
এখন এখানে ফর্মুলাটা কি খেয়াল করো, তোমাদের প্রশ্নে ওয়ার্ক ফার্স্ট লিস্ট এইটুকু থাকবে, কেমন, লিস্ট পর্যন্ত। অর্থাৎ তুমি যদি লিস্ট দেখো তখন এই সূত্রটা প্রয়োগ করবে, আমি যেটা বলছি। লিস্ট থাকলে পরবর্তী যে সেন্টেন্সটা হবে সেই সেন্টেন্সটা এক্সট্রাক্টরটা কি জানো, সাবজেক্ট হবে প্রথমত, সাবজেক্ট, এইবার হচ্ছে শুড, কি হবে, শুড হবে। শুডের পরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা জানি শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, হ্যাঁ, এই সব ওয়ার্ডের পরে কিন্তু আমরা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম একটা মেইন ভার্ব নিয়ে আসতেই হবে, কেমন, কারণ এগুলো কখনো স্বাধীনভাবে বসতে পারে না শুধু। তাহলে আমরা শুডের পর অবশ্যই একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম এর বাকি অংশ, তার মানে কি, যে ধরনেরই বাক্য থাকুক না কেন, লেস্ট যদি থাকে তার পরবর্তী সেন্টেন্সটা অবশ্যই সাবজেক্ট, তারপরে শুড, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবার অবজেক্ট, এই স্ট্রাকচার অনুযায়ী তোমাকে করতে হবে। তার মানে রেস্ট, লিস্ট, কনফার্ম লিখে রাখো, কমন পড়ে গেছে। এরপর আসো আমরা 5 নাম্বার হ্যাক্সটা দেখবো, কেমন, চলো। লাস্ট হ্যাক্সটা জাস্ট 2 মিনিট লাগবে, সবাই অনেকক্ষণ ধরে ক্লাস করছো, এইটুকু সময় থাকো। যাই হোক, আশা করছি তোমাদের এইটা অনেক হেল্পফুল হবে। তো যাদের হেল্পফুল হবে তারা কিন্তু শেয়ার করতে পারো। খেয়াল করো 5 নাম্বারটা, নো সুনার হ্যাড ডট ডট দ্যাট স্কার্সলি, স্কার্সলি জায়গায় আমি হচ্ছে তোমার হার্ডলিও লিখতে পারি, হার্ডলি, কি, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড একই জিনিস, হার্ডলি হ্যাড একটা স্পেস হবে, ডট 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 হোয়েন। খেয়াল করো এই উদাহরণটাও মোটামুটি আমি 99% শিওর তোমাদের কমন আসবে, ঠিক আছে, 99%। তাহলে খেয়াল করো, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড যদি থাকে, অর্থাৎ তোমাদের পরীক্ষা কতটুকু অংশ থাকবে, স্বাভাবিকভাবে তোমাদের পরীক্ষা যেটুকু থাকবে, অর্থাৎ এই যে দেন বা হোয়েন পর্যন্ত থাকবে, ঠিক আছে, এইটুকু অংশ থাকবে, মানে এতখানি, আর বাকিটা তোমাদের নিজেদের থেকে দিতে হবে। তাহলে একটা বিষয় খেয়াল করবা, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড যুক্ত যে বাক্যটা হয়, সেটা প্রথমত যে যে বাক্যটা হয়, প্রথম বাক্যটা বা প্রথম যে ক্লোজটা, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হয়, কেমন, কারণ হার্ডলি হ্যাড আই রিচড, খেয়াল করো এই হ্যাডটা মূলত আগে আসছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সো এটা একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এবং নো সুনার হ্যাড এই ধরনের বাক্যে পরবর্তী যে সেন্টেন্সটা তোমাদের পয়দা করতে হবে কমপ্লিট সেন্টেন্সে, ওই সেন্টেন্সটা সর্বদা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তার পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা দেখি, সাবজেক্ট দ্য ট্রেন, যেমন এখানে বলা আছে নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দেন দ্য ট্রেন লেফট। ওকে, তাহলে পরবর্তী সেন্টেন্সটা কি দেব, পাস্ট ইনফিনিট দেব, যে কোনো ধরনের হোক, ঠিক আছে। আমি যদি এভাবে লিখি, একটু খেয়াল করবা, অ্যাজ সুন অ্যাজ বা নো সুনার আছে, অ্যাজ সুন অ্যাজ না, আমি হচ্ছে তো নো সুনার আছে, আমি হার্ডলি দেব, হার্ডলি দিয়ে উদাহরণটা দেই, হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড দ্য টিচার কোথায়, টিচার কি করছে, ক্লাসরুমে আসছে। ওকে, দ্য টিচার কাম at the classroom, at the classroom। অর্থাৎ শিক্ষক ক্লাসরুমে আসতে না আসতেই আমরা শান্ত হয়ে গেলাম বা শিক্ষার্থীরা শান্ত হয়ে গেল। ওকে, শান্ত হয়ে গেল। তাহলে এখানে কি হবে, এখানে আরেকটা ওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে হোয়েন। এই পর্যন্ত এইটুকু তোমাদের কমপ্লিটিং থাকবে, বাকিটা তোমাদের নিজে থেকে দিতে হবে। তার মানে শিক্ষক ক্লাসে আসতে না আসতেই শিক্ষার্থীরা কি চুপ হয়ে গেল। তাহলে কি হবে, দ্য স্টুডেন্টস, প্রথমত সাবজেক্ট, অর্থাৎ এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, হ্যাঁ, তাহলে দ্য স্টুডেন্টস কেপ্ট সাইলেন্ট, কিপ সাইলেন্ট না, কেপ্ট, কারণ কিপ এর পাস্ট ফর্ম হচ্ছে কি, কিপ্ট। ওকে, কিপ্ট সাইলেন্ট। ওকে, এই যে 5টা উদাহরণ তোমাদের দেখালাম, আমি যদি একটু সামারাইজ করি তাহলে বিষয়টা আরো ভালো মতো তোমরা বুঝতে পারবা। 5টা উদাহরণ, প্রথমত কি, আমি কন্ডিশনাল দেখিয়েছি, রাইট, এরপরে দ্বিতীয় নাম্বার কি দেখাইছি, সো দ্যাট, সো দ্যাট দেখাইছি, এরপরে তারপরে কি দেখাইছি, লেস্টের একটা উদাহরণ দেখিয়েছি, রাইট, এরপর আমরা কি দেখিয়েছি, এরপর হচ্ছে তোমার নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এটা দেখিয়েছি। এরপর আরো একটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কি বলতো, এই যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। এই যে 5টা তোমাদের যে স্ট্রাকচার বললাম, এই 5টা তোমরা যারা একদমই কমপ্লিট সেন্টেন্স পারো না, জাস্ট এই 5টা শিখে যাও, তোমরা 3 থেকে 4টা কমন পাবা। তারপরও তুমি যদি এক্সট্রা আরো দেখতে পারো, এটা তোমার জন্য ভালো।
বাট আমি এই তোমাদের একটা গোপন হ্যাক শিখিয়ে দিলাম যে এই ৫টা তোমরা মাস্ট বি ভালো করে মনে রেখে যাবা। তাহলেই দেখবা পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জন করতে পারছো। তো এই আজকে যে হ্যাকসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবা। পরবর্তী কোন টপিকের উপরে ভিডিও চাও সেটাও জানিয়ে দিতে পারো আমাদের কমেন্টে। ইনশাআল্লাহ আমি সেই ভিডিওটা খুব দ্রুত তোমাদের নিয়ে আসছি তোমাদের জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো একটা ম্যাজিক অথবা হ্যাকস ক্লাসে। আল্লাহ হাফেজ।